নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আজকে কথা বলবো, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের মতো এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে আপডেটটা দিয়ে ভিডিওটা শুরু করব, আজকে কিন্তু 37 বছর বয়সে এসে ডেভিড উইলিয়ামস, অস্ট্রেলিয়ান প্লেয়ার ডেভিড উইলিয়ামস, সে কিন্তু ফুটবল জীবন থেকে অবসর ঘোষণা করলো। লাস্ট তিনি এ লিগের ক্লাব পার্থ গ্লোরি দলের এফসি দলের হয়ে খেলেছেন আর কি। সেখান থেকেই সসম্মানে তাকে দেখা গেছে যে অবসর ঘোষণা করতে, এবং এই ডেভিড উইলিয়ামস কিন্তু আর ফুটবল জীবনে ফুটবল খেলবে না। হয়তো ফুটবল জীবনে অন্য কোনো কাজ করতে পারে, সেটা কোচিংও হতে পারে বা অন্যান্য দিক আছে অনেক কাজ, সেগুলো করতে পারে, কিন্তু ফুটবল খেলতে আর দেখা যাবে না। ফুটবল থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছে ডেভিড উইলিয়ামস। তো তার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইল। অবশ্যই ডেভিড উইলিয়ামসের এই অবসর নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কার কার পছন্দের ফুটবলার ডেভিড উইলিয়ামস সেটাও কিন্তু বলো। আর বন্ধুরা, একটা কথা মনে করিয়ে দিতে চাই, 12 থেকে 13 সেকেন্ড, কেউ কেউ বলে 12 সেকেন্ড, কেউ কেউ বলে 13 সেকেন্ড, কিন্তু হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে 12 থেকে 13 সেকেন্ডের মধ্যে একটা দুর্দান্ত গোল করে আইএসএলের সব থেকে দ্রুততম গোল করার রেকর্ড কিন্তু করেছিলেন এই ডেভিড উইলিয়ামস। সেই গোলটা কিন্তু কখনোই আমরা ভুলতে পারবো না, আর ভোলার মতো গোল নয়, বিশাল বড় একটা রেকর্ড কিন্তু। 12 সেকেন্ডে গোল করা বুঝতেই পারছো, কেউ তো তখন বুঝতেই পারিনি যে গোল হতেও পারে। কেবল সবাই ম্যাচটা দেখার জন্য একদম বসেছে, রেডি হয়েছে, আর সেখানেই 12 সেকেন্ডের মধ্যে গোল করে ফেলেছিল ডেভিড উইলিয়ামস। তো অনেক খুব ভালো মানের একটা ফুটবলার ছিলেন, কিন্তু রয় কৃষ্ণার সাথে ডেভিড উইলিয়ামসের জুটিটা কিন্তু মোহনবাগান দল একটা সময় আসলো ভেঙে দিল, তারপর আর দেখা গেল না ইন্ডিয়াতে খেলতে। রয় কৃষ্ণা যদিও বা ইন্ডিয়াতে এখন অবধি খেলছে। এরপরে যে আপডেটটা দিয়ে কথা, এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বিষয় নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে খিল্লি করা হচ্ছে। মোহনবাগানের প্লেয়ার জ্যামি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু একটা খিল্লির কথা উঠে এসছে, বেশ ট্রল করা হচ্ছে তাকে। কি কারণে করা হচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। বন্ধুরা, এটা কিন্তু করছে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল এফসি দলের সমর্থকরা। তো এটা হয়ে থাকে আর কি, মোহনবাগান দলের সমর্থকরা ইস্টবেঙ্গলের কোনো কিছু নিয়ে ট্রল করে, বা ইস্টবেঙ্গলের ফ্যানরা কিন্তু মোহনবাগান দলের কোনো কিছু নিয়ে ট্রল করে। এটাই হয়ে থাকছে, আর এটাও হয়ে যাবে, ভবিষ্যতেও এটা হবে। বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল দলের ফ্যান্স গ্রুপ আছে অনেক, সেখান থেকে আর কি একটা বিষয় উঠে এসছে। জ্যামি ম্যাকলারেন নিজে একটা ফটো পোস্ট করেছে, তার স্ত্রী তার মেয়ের সঙ্গে কিন্তু একটা ফটো পোস্ট করেছে, যে ফটোটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো সে যে জিনিসটা পরে রয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা সবাই পড়ি, কেউ তো আর বলতে পারবে না যে পড়ি না, সবাই পড়ি। ইন্ডিয়াতে কি হয় সেটা একদম দেখানোর মতো আর কি পড়া যায় না, সেটা আমাদের তলেই থাকে। তো একদম পাতি ভাষায় আমি বলছি যেটা, কিন্তু বিদেশের মাটিতে বিদেশের এগুলো কিন্তু একদম ন্যাচারাল। তারা যেরকম জামা প্যান্টকে যেরকম আর কি গুরুত্ব দেয়, তেমনই কিন্তু এই জিনিসটাকে গুরুত্ব দেয়। তো তাদের কাছে এটা কিন্তু পুরো ন্যাচারাল জিনিস। আমাদের কাছে হয়তো একটা কেমন দেখতে, এরকম আমরা পড়তে পারবো না, এরকম পরে ঘুরতেও পারবো না, হয়তো এরকম মনে হতেই পারে, কিন্তু আমাদের দেশেও অনেক জায়গায় এমন আছে যেটা এই জিনিসটা পরে আর কি অনেকে সময় কাটায়, কিন্তু ফরেন কান্ট্রিতে এটা কিন্তু একদমই ন্যাচারাল। তো এই বিষয়টা নিয়েই মোটামুটি ট্রল করা হচ্ছে জ্যামি ম্যাকলারেনকে নিয়ে, আর বিশেষ করে কালারটা নিয়ে। একদম ভালোভাবে বাংলা ভাষায় বলে দিচ্ছি যে কালারটা নিয়ে কিন্তু বেশি করে ট্রল করা হচ্ছে। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, এটা তো একদমই ন্যাচারাল ব্যাপার, কারণ এমনও দেখেছি ফরেন কান্ট্রিতে অস্ট্রেলিয়ার যে জাতীয় ফ্ল্যাগের যে কালার, পুরো জাতীয় ফ্ল্যাগ নিয়েও কিন্তু এটা তৈরি করে অনেক অস্ট্রেলিয়ানরা পরে। শুধু এটা নয় যে এই কালারটা রয়েছে বলে অন্য কিছু মিন করা হচ্ছে, এমনটা নয়, তারা মিন করছে, কিন্তু আমরা একদম ন্যাচারালভাবেই নিচ্ছি জিনিসটা, কারণ এটা একদমই ওখানকার ন্যাচারাল জিনিস। তারা কিন্তু এটা ইউজ করে, এটা পরে একদম জামা প্যান্টের মতোই তারা কিন্তু এটাকে গুরুত্ব দেয়, এবং সবাই দিয়ে থাকে, ভারতীয়রাও দিয়ে থাকে, কিন্তু সেটা হয়তো আমরা এইভাবে দেখাই না। যাই এরকমই আর কি রীতিনীতি, সেটা ফরেন কান্ট্রিতে এরকম রীতিনীতি, আর আমাদের কান্ট্রিতে এরকম রীতিনীতি রয়েছে। তো যাই হোক, কালারটা নিয়ে বেশি করে আর কি ট্রোল করা হচ্ছিলো। তো যাই হোক, এটা তো একটি কাজ ইস্টবেঙ্গল সমর্থকদের আর কি, মোহনবাগানদের কোনো কিছু দেখলে পারে সেটা নিয়ে ট্রল করবে, আর মোহনবাগান দলও যখন কোনো সুযোগ পায় তখনও তারাও ছাড়ে না, তারাও কিন্তু ট্রল করে। তো এটা হয়ে আসছে, বাট এই ছিল
আর কি জিমি ম্যাকলিনকে নিয়ে একটা ট্রলের বিষয়, যেটা আর কি বর্তমান সময় দাঁড়িয়ে হচ্ছে যখন থেকে তিনি এই ফটোটা ছেড়েছেন। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে মোহনবাগান দলের কর্ণধর আপাতত যারা ইনভেস্টর হিসেবে রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান দলের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। কেন এই কথা এত চারিদিকে ঘোরাঘুরি করছে, আলোচনা হচ্ছে, তার একটাই কারণ, যেহেতু আইএসএল হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে এখনও অবধি কোনো রকম কনফার্মেশন আসেনি। আইএসএলের বিট এখনও জমা পড়েনি। একমাত্র ভরসা ছিল এফএসডিএল, তারাও কিন্তু সেইভাবে এগিয়ে বিটটা করেনি। তো আইএসএল হবে কি হবে না এই বছর, সেই অনুযায়ী কিন্তু মোহনবাগান দল অফিসিয়ালভাবে তাদের যে প্যাকটি সেটাও বন্ধ করে দিয়েছে। যদি আইএসএল না হয় তাহলে হয়তো অনেক প্লেয়ারদেরকে ছেড়ে দিতেও হবে, বিদেশিদের তো ছেড়ে দিতেই হবে। কারণ আইএসএল যদি না হয় তাহলে যদি আবার আই লিগে আসে সেটা পরের ব্যাপার, কিন্তু আইএসএল না হলে কিন্তু মোহনবাগান দলের প্লেয়াররা কিন্তু খেলার জন্য মোহনবাগান দলে থাকবে না। অনেক প্লেয়ার কমে যাবে বা অন্যান্য জায়গায় সই করবে, বিদেশিদের ক্ষেত্রেও বলছি এটা। তো সেই ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কর্ণধর সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে এমন একটা খবর কিন্তু মোটামুটি ঘোরাঘুরি করছে বেশ কিছু জায়গা থেকে, বেশ কিছু সোর্স থেকে এরকম খবর আমিও দেখতে পেরেছি, কিন্তু সত্যতা এখনও অবধি যাচাই করিনি। সত্যতা জানার চেষ্টা করছি, যখনই জানতে পারবো অবশ্যই জানাবো। কিন্তু এই ক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখি যে আমার মনে হয় না যে মোহনবাগান দলের কর্ণধর সঞ্জীব গোয়েঙ্কা সে মোহনবাগান দলের সাথে সম্পর্ক ছিন্ন করবে। কারণ যা কিছু এতদিন ধরে পেয়েছে গত 3 থেকে 4 বছরের মধ্যে, কোনোটাই কিন্তু এমন খারাপ কিছু সে পায়নি। সব কিছুই কিন্তু ভালো জিনিসই পেয়েছে। ট্রফি জিতেছে অনেকগুলো, আরও অন্যান্য দিক দিয়েও কিন্তু অনেক সাপোর্ট পেয়েছে। তো সেই ক্ষেত্রে এত ভালো জিনিস কি করে সে আবার সম্পর্ক ছিন্ন করতে পারে? কখনোই করবে না। বেশ কিছু জায়গা থেকে এটা দাবি করা হচ্ছে যে আইএসএল বন্ধ হয়ে গেলে সঞ্জু গোয়েঙ্কা মোহনবাগানের আর কোনো রকম ইনভেস্টার থাকবে না। আর এফএসডিএলও যদি আইএসএলের সাথে যুক্ত না থাকে তাহলে কিন্তু হয়তো আইএসএলও পরিচালনা হবে না। কারণ যদি কোনো ইনভেস্টার আইএসএল করার জন্য এগিয়ে আসতো বা তাদের যদি কোনো ক্ষমতা আছে কিন্তু যদি করার ইচ্ছা থাকতো তাহলে আগে থেকেই আসতো, তাহলে আর এফএসডিএলের জন্য অপেক্ষা করতে হতো না। 7 তারিখেই কিন্তু এআইএফএ বিট পেয়ে যেত, কিন্তু পায়নি মানে সেই এফএসডিএলই একমাত্র ভরসা, কিন্তু এফএসডিএলও এখনও অবধি কোনোরকম গ্রিন সিগন্যাল দেয়নি। তো এই হচ্ছে বিষয়। মোহনবাগানের একটা আপডেট ছিল যে কর্ণধর সঞ্জীব গোয়েঙ্কা সম্পর্ক ছিন্ন করতে পারে, কিন্তু এটা নিয়ে আমি বলছি যে কোনো রকম এমন কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই। এটা ঠিক যে অফিসিয়াল আপডেট কিন্তু নেই। এটা নিয়ে পরবর্তী সময় আরও আপডেট পেলে অবশ্যই জানাবো, কিন্তু তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপরে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে এফএসডিএলের কথা বলি। এফএসডিএল কেন বিট করলো না 7 তারিখে? কারণ তারা করবে বলে এমন একটা খবর ছিল। তো বলে দিই যে এফএসডিএলের কিন্তু খুব ভালোভাবেই ইচ্ছা প্রকাশ এখনও আছে। তারা কিন্তু খুব ভালোভাবেই আগ্রহ রয়েছে, এখনও অবধি আগ্রহ রয়েছে ইন্ডিয়ান ফুটবলকে চালানোর, মানে আইএসএল চালানোর। কিন্তু তারা একটা জায়গাতেই পিছিয়ে যাচ্ছে এআইএফএফের জন্য। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে যা শর্ত রাখছে সেই শর্তগুলো কিন্তু কোনোরকমভাবেই মানতে রাজি নয় এফএসডিএল। এমনিতেই এই 10 বছর 15 বছরে মোটামুটি অনেক টাকা লস হয়ে গেছে। 5,000 কোটি টাকার লসে আর কি এফএসডিএল চলছে বা লস খেয়েছে। তো সেই জায়গাতে এত লস খাওয়ার পর গিয়েও কি করে এফএসডিএল আবার আইএসএল পরিচালনা করার কথা ভাবে? কিন্তু তবুও এত লস করার পরও কিন্তু তাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য তারা কিন্তু রাজি রয়েছে, ইচ্ছুক রয়েছে। কিন্তু নতুন করে এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে যে সমস্ত আর কি শর্তগুলো রাখছে, যে দাবিগুলো রাখছে টাকা পয়সার ক্ষেত্রে বা আরও অন্যান্য দিক দিয়ে, সেই শর্তগুলো কিন্তু মানতে পারছে না। মানে এত লস হওয়ার পরেও এফএসডিএল চাইছে যে আইএসএল পরিচালনা করতে, কিন্তু এত কঠিন দাবি রাখছে, এত ভুলভাল আর কি দাবি রাখছে এআইএফএফ, যার কারণে কিন্তু ইচ্ছা থাকলেও এফএসডিএল এআইএফএফের ওপর রাগ করে কিন্তু মোটামুটি বিটও জমা করেনি এবং তারা কিন্তু রাজি হচ্ছে না। তো এআইএফএফ যদি একটু এদিক ওদিক করে, শর্তগুলোর দিক দিয়ে যদি একটু এদিক ওদিক করে, অবশ্যই এফএসডিএল কিন্তু আবার পুনরায় সাড়া দিয়ে আইএসএল পরিচালনা করতে পারে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। কিন্তু বিষয়টা এমন জায়গায় রয়েছে, সব কিছু কিন্তু এআইএফএফের হাতেই রয়েছে। মানে এআইএফএফ যদি চায় তাহলে কিন্তু সব কিছুই হতে পারে, এফএসডিএলের হাত ধরেই সব কিছু হতে পারে। আর যদি না চায় তাহলে কিন্তু এফএসডিএলও কোনো রকম ইন্টারেস্ট শো করবে না। তাদের ইন্টারেস্ট আছে, এখনও আছে,
কিন্তু এই সমস্ত যে সমস্ত আর কি শর্তগুলো রাখছে সেগুলোতে কিন্তু রাজি নয়। এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যদি আইএসএল না হয়, কল্যাণ চৌবের যা নীতি বা তার যা ভাব দেখছি মোটামুটি, তাতে করে তার তো মনে হচ্ছে যে আইএসএল করার কোনো ইচ্ছাই নেই। সে আই লিগটাকে তুলে, মানে আই লিগ তো খুবই বড় টুর্নামেন্ট অবশ্যই, মানে আই লিগটাকে একদম আইএসএল না হলেও হবে, আই লিগ রয়েছে, এরকম একটা তার হয়তো চিন্তাভাবনা, কি জানি। কিন্তু যদি আইএসএল না হয় তাহলে আবার হয়তো পুনরায় ফিরে যেতে পারে আই লিগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দল, কারণ তারা অবশ্যই শতবর্ষের ক্লাব, তারা তো টুর্নামেন্ট খেলবেই, সেটা আই লিগ হোক আইএসএল হোক। কিন্তু আইএসএল যেহেতু একদম দেশের 1 নম্বর লিগ, তাই সেটাতেই সব দল খেলতে চায়। তো সেই ক্ষেত্রে দেখা যাক আই লিগে আবার ফিরে আসে কিনা। কিন্তু এটুকু কনফার্ম বলতে পারি যে আইএসএল অবশ্যই হবে, জাস্ট এআইএফএফকে এদিক ওদিক একটু করতে হবে, তাহলে কিন্তু এফএসডিএলই আইএসএল করবে। আর এরপরে দেখো, এই যে মানে শেষ যেটা আর কি 7 তারিখে এআইএফএফ আশা করেছিল যে বিট পাবে, কিন্তু পায়নি। কিন্তু এবার এআইএফএফকে কিন্তু মাথা নিচু করতে হবে, মাথা নত করতেই হবে, নাহলে কিন্তু আইএসএল যদি না হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের দিক দিয়ে অনেক বড় ক্ষতি হবে, অনেক ব্যানের সম্মুখীন হতে পারে, তারপর অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।